বাইরের দিকে তাকাতে বুঝতে পারলাম বিকেল হয়ে এসেছে। শুধু মাঝে মাঝে আকাশে কালো মেঘের দিকে তাকিয়ে কেমন যেন চমকে উঠছিলাম। ট্রেনটা বর্ধমান পৌঁছাবার আগে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কি হবে? আমি যাচ্ছি আমার পিস্তত বোনের দেশের বাড়ি, তার ছেলের অন্নপ্রাশন। আমি মাঝে মাঝে জানালার গড়াদের ফাঁক দিয়ে আকাশের দিকে উঁকি মারছি। দিনের শেষ সূর্যের আলোটা এখনো ঘন নীল মেঘলা আকাশে এক কোণায় এক দাগ সিঁদুরের রেখা টেনে দিয়েছে। স্টেশনে নেমে সেখান থেকে আবার একটা ট্রেকার ভাড়া করে মিনিট 40 যেতে হবে। এইখান থেকে আবার 3-4 কিলোমিটার পায়ে হাঁটা পথ। মোট কথা ট্রেন থেকে নেমেও কয়েক ঘন্টার ধাক্কা আছে। কামরার ভেতরটা এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। অনেকক্ষণ ধরেই লোকটা যে খবরের কাগজের ফাঁক দিয়ে আমায় দেখছে সেটা বুঝতে পারছি না। এবার রীতিমতো বিরক্ত হয়ে বললাম, কি ব্যাপার বলুন তো, তখন থেকে আপনি কি দেখছেন? কথাটা শুনে ভদ্রলোক খবরের কাগজে নিজের মুখ ঢোকালো, যেন আমার কথাটা সে শুনতেই পায়নি। এমনভাবে বেশ কিছুক্ষণ সে খবরের কাগজের আড়ালে লুকিয়ে রইল। আবার সামনের দিকে মুখ ফেরাতে আমার সাথে চোখাচোখি হয়ে গেল না। একটু ইতস্তত করে হাতের খবরের কাগজটা নামিয়ে রাখতে ভদ্রলোককে এবার আমি ভালোভাবে দেখতে পেলাম। মানে ক্ষমা করবেন, আমি কি আপনাকে বিরক্ত করছি? যদি ওভাবে খবরের কাগজের আড়ালে মুখ লুকিয়ে আমার দিকে তাকিয়ে থাকাটা বিরক্ত করার কোনো কারণ হতে পারে, তাহলে আপনি সত্যি আমায় বিরক্ত করছেন। আমার নাম ভবানী রায়। আসলে আপনাকে দেখে প্রথম থেকেই কেমন যেন চেনা চেনা লাগছে। এখন বুঝতে পারলাম না আমি যার কথা ভাবছিলাম আপনি সে নন। বুঝলেন, আসলে আমার এক বন্ধু ছিল, তার নাম হরিহর চাটুর্যে। কাল তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। তার মুখটা ঠিক আপনার মতো, তাই আর কি বারবার আপনার দিকে চোখ চলে যাচ্ছিল। কিছু মনে করবেন না, বোঝার চেষ্টা করছিলাম আপনি হরিহর কিনা। আপনি যদি বিরক্ত হন তাহলে সত্যি খুব দুঃখিত আর কি। ভদ্রলোক যে বুঝতে পেরেছেন আমি তার বন্ধু হরিহর চাটুর্যে নই সেটাই বড় কথা। তবে দেখতে দেখতে লোকটার সাথে বেশ আলাপ জমে উঠল। আকাশের যা অবস্থা দেখছেন, এবার তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি। ওই স্টেশন থেকে নেমে ট্রেকার ধরতে হবে, তারপর ট্রেকার থেকে নেমে ওইদিকে একটা রিক্সা বা কিছু জোগাড় করতে পারলেই হয়। আচ্ছা, আপনি যাবেন কোথায়? আমি যাব ওই সামনে। আচ্ছা, আপনাকে যদি একটা কথা বলি তাহলে আপনি কিছু মনে করবেন না তো? কামরার মধ্যে আমরা দুজন মুখোমুখি সিটে বসে আছি। আশেপাশে যারা রয়েছে তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের কাছাকাছি আর খুব একটা কেউ নেই। না, মনে করার কি আছে? আরে আপনি বলুন না। লোকটা এক দৃষ্টে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর আগের মতোই শান্ত কিন্তু স্পষ্ট উচ্চারণে বললে, আপনি ভূতে বিশ্বাস করেন? অন্য কোনো সময় হলে কথাটা শুনে হেসে উড়িয়ে দিতাম। আমরা নতুন প্রজন্মের ছেলে, তাছাড়া এমন কথা আমায় এর আগেও শুনতে হয়েছে। বইয়ের পাতায় ভূতের গল্প পড়ে ভয় পেয়েছি বটে, তবে তারা যে সত্যি সত্যি কোথাও আছে সে কথা বিশ্বাস করতে কখনো মন চায়নি। আসলে কোনোদিন তো নিজের চোখে তেমন কিছু দেখিনি, আর নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করাটা তো উচিত নয়, তাই না? ভদ্রলোকের মুখের সেই গম্ভীর রহস্যময় ভাবটা মুহূর্তের মধ্যে কোথায় যেন মিশে গেল। আবার আগের মতো একটা হাসি ফুটে উঠল তার মুখে। এই তো এতদিন পর একজনকে পেয়েছি যার বুকের পাটা আছে। বলছি, আপনাকে যদি আমি একটা বেয়াড়া ধরনের অনুরোধ করি তাহলে কি আপনি রাখবেন? এই রে, লোকটা এতক্ষণ আলাপ জমিয়ে এবারে টাকা পয়সা চেয়ে বসবে না তো? আমি চুপ করে আছি দেখে ভদ্রলোক আবার বললেন, আরে তেমন কোনো অনুরোধ নয়,
আপনি ব্যস্ত মানুষ, আজকে রাতের মধ্যেই বর্ধমান পৌঁছতে হবে বলছেন, কিন্তু আজকে রাতটা যদি বর্ধমানে না ফেরি, মানে আমার সাথে একবার দেবীপুরে যান, তাহলে কি খুব অসুবিধা হবে? লোকটার কথা শুনে এবার কিন্তু আমি অবাক হয়ে গেলাম। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম এমন একটা অনুরোধ করার জন্য তিনি যেন নিজের মনেই ইতস্তত করছেন। কেন বলুন তো? ভূত দেখাতে নিয়ে যাবেন নাকি? আপনি তো অন্তর্যামী মশাই। তাই নাকি? আসলে আপনাকে দেবীপুর যাওয়ার কারণটা তাহলে খুলেই বলি। মূলত ওই জমিতে ছড়ানোর জন্য বীজ, কীটনাশক, সার কিংবা ওই ধরনের আরও জিনিসপত্র ওইখানে আর কি রাখা হয় ওইসব জায়গায়। আবার আবার মাঠে ধান পাকলে যাতে রাতের বেলায় কোনো জন্তু জানোয়ারের উপদ্রবে ফসলের ক্ষতি না হয়ে যায়, কিংবা চোর ছেচরের হাত থেকে বাঁচানোর জন্যই হোক, মোট কথা হলো রাতের বেলা সেই জমি পাহারা দেওয়ার জন্য ওই ঘর ব্যবহার করা হয়। মাঠের কাজ করবার সময়, তারপর বিভিন্ন সময় বিশ্রাম নেওয়ার জন্য ওই সব ঘর ব্যবহার করা হয়। তেমনই একটা ঘরের কথা আসলে বলছি, ঠিক বাড়ি নয়, বাসস্থান নয়, ওইরকম এক জায়গায় নাকি কিছু একটা আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই কারণে দেবীপুর যাচ্ছেন। কিন্তু আপনি আমাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করলেন কেন? আসলে শুনেছি তো রাত 3টের সময় ওখানে কিছু একটা ঘটে। রাত 3টের সময়? কিন্তু ঘড়ি ধরে রাত 3টের সময় ওখানে কি ঘটে? আরে মশাই, সেইটা জানার জন্যই তো আমি ওখানে যেতে চাইছি। রাত 3টের সময় ওখানে যে কি ঘটে, একদম ঘড়ি ধরে 3টের সময় ভূতের দল ওখানে কেনই বা আসে, ব্যাপারটার একটা এসপার ওসপার না করলে চলছে না মশাই। আমি একাই যেতাম, এইসব কাজে একা গেলেই ভালো হয়, কিন্তু আপনাকে দেখেই বুঝতে পারছি যে আপনি এসব বিশ্বাস করেন না। যারা ভূতে ভয় পায় তাদের নিয়ে এইসব কাজে যাওয়া যায় না। তাই আপনাকে বলছি, এমনি যাবেন নাকি একবার? আরে একটা রাতেরই তো ব্যাপার, আপনাকে ভোর ভোর ট্রেনে তুলে দেবো আবার। কিন্তু বেশি সময় নেই, দেখুন, যদি ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে যেতে পারেন। পরের স্টেশন কিন্তু দেবীপুর। যদি আপনি একান্ত না যেতে চান কিংবা ভয় টয় পান, তাহলে আমি একাই যাই। কথাটা বলে ভদ্রলোক তার সিট ছেড়ে উঠে পড়লেন। না, উঠি, এবারও বোধহয় আমায় একাই যেতে হবে। ভূত আছে জানতে পারলেই ছুটে যাই সেখানে। দেখি ভূত থাকুক আর না থাকুক, মানুষ অকারণে ভয় কেন পায়। লোকটার মুখে ভয় কথাটা শুনে কেমন যেন একটু রাগ হলো। ভূত তো আমি নিজেও বিশ্বাস করি না, তাহলে তার সাথে একটা রাত ওই ধানের জমির মাঝের ঘরের কাটাতে অসুবিধে কোথায়? কথাটা মনের মধ্যে দুবার ভেবে নিয়ে আমি উঠে দাঁড়িয়ে বললাম, বেশ চলুন তাহলে, আজ রাতে আপনার সাথে ওইখানেই যাওয়া যায়। কাল না হয় ভোরবেলা আমায় মনে করে ট্রেন ধরিয়ে দেবেন। ভদ্রলোকের এক কথা মশাই, জবান যখন দিয়েছি এখন জবান রাখবো। তাড়াতাড়ি উঠে পড়ুন, সাথে ব্যাগপত্র যা আছে নিয়ে নিন। প্ল্যাটফর্মে নামতেই দেখতে পেলাম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বেশ লোকজন রয়েছে। ওভারব্রিজের কাছে গিয়ে দাঁড়ালাম। ইতিমধ্যেই হুইসেল বাজিয়ে ট্রেন আবার চলতে শুরু করে দিয়েছে। এদিকের লোকজন বেশ ভয় পেয়ে রয়েছে, বুঝলেন? দেখুন, আপনি আবার ভয় টয় পাবেন না তো? ভয় পেলে বলুন, তাহলে আপনাকে পরের ট্রেনে তুলে দিই। রাত 10টার পর চারপাশটা যখন একদম জনশূন্য হয়ে এলো, আমি আর ভবানী বাবু চাঁদের অল্প আলোয় হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম সেই জায়গাটার দিকে। কি ব্যাপার বলুন তো মশাই, আপনার পায়ে কি চোট লেগেছে? অমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন যে। আর বলবেন না, সেদিন একেবারে পাটা বেকায়দায় বেঁকে গেছিল। তারপর থেকে ব্যথাটা বেশ রয়ে গিয়েছে। শীতকাল তো, চট করে যাচ্ছে না। কেন জানি না মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। সে কি, আজ এমনটা আপনার মনে হচ্ছে কেন? ঠিক বলে বোঝাতে পারবো না।
আর যখন বাড়ি থেকে বের হচ্ছি এখানে আসার জন্য, তখনই কেমন যেন হলো, মানে মনে হলো আজ কিছু একটা ঘটবে। তাছাড়া স্টেশনে মানে ট্রেনে আসার আগে একটা রেলে কাটাও দেখলাম, ভালো লক্ষণ নয় এসব। সেইবার বার কাটোয়ার কাছে এক ভুতুড়ে আম বাগানে রাত কাটিয়েছিলাম, সেইবারও এমনটা মনে হয়েছিল। রাতের বেলা ঘুম ভাঙতেই মনে হলো চারপাশে কারা যেন এসে পড়েছে, আমায় ঘিরে অন্ধকারের মধ্যে বসে রয়েছে, কিন্তু তাদের কাউকে দেখতে পেলাম না। বিশ্বাস করবেন না মশাই। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলাম। নির্দিষ্ট সেই ধানের ক্ষেতটার কাছে এসে যখন আমরা দাঁড়ালাম, তখন ভবানীবাবুর রেডিয়াম ঘড়িতে প্রায় 12টা বাজে। সেই বিশাল ধানের জমিটার ঠিক মাঝামাঝি একটা কালো ছায়ার মতো দেখা গেল। আশেপাশে জনবসতি প্রায় নেই বললেই চলে, থাকলেও এখন দূর দূরান্তে অন্ধকার গাছপালার ছায়ায় গা ঢাকা দিয়েছে। ভদ্রলোক হাতের টর্চটা জ্বালিয়ে সেদিকে ফেলতে এত দূর থেকে ভালো বোঝা না গেলেও বোঝা গেল যে একটা টালির ঘর মতো কিছু একটা আছে। কি করবেন এখন? ভেতরে গিয়ে ঢুকবেন নাকি? তাহলে কিন্তু প্রায় ঘন্টা 3 অপেক্ষা করতে হবে। আবার ঘুমিয়ে পড়বেন না তো? চলুন, শুধু শুধু আর বাইরে দাঁড়িয়ে থেকে লাভ কি, ভেতরে গিয়ে বসা যাক। একবার চারপাশটা দেখে নিতে হবে, বুঝলেন, সাপখোপ থাকলেও থাকতে পারে। আমরা এসে পড়লাম সেই ঘরটার কাছে। একটা ছোট্ট চারকোনা ঘর, তবে বেশ পুরনো এবং বর্তমানে পরিত্যক্ত, তবে দরজাটা কোনো মতে টিকে রয়েছে। আর আজ রাত্রে এখানে থেকে আমি প্রমাণ করে দেব যে এখানে রাত 3টের সময় কিছুই হয় না। তা একটু আগে যে বললেন আপনার মনে হচ্ছে আজকে একটা কিছু হবে। আরে বাবা, আপনাকে বলেছি ভূত দেখাবো, একটু সাসপেন্স না তৈরি করলে হয়। আর যদি এখানে রাত 3টের সময় সত্যি কিছু হয় তাহলে? আপনি মনে হয় এবার একটু একটু ভয় পাচ্ছেন, তাই না? আসলে জায়গাটা এমন, আর ঘরটার এই অবস্থা, তার উপর চারপাশটা অন্ধকার, যে ভয় পাওয়ার কথাই। তবে চিন্তা নেই আপনার সাথে, আমি আছি তো। না না, চিন্তা করছি না, আসলে ওই 3টে বাজার জন্যই একটু অপেক্ষা করছি। হঠাৎ করে ভবানীবাবু চেঁচিয়ে উঠলেন, এই ওইটা কি? টালির চালের মাচার সেই মোটা বাঁশটার থেকে একটা ফাঁসের দড়ি ঝুলতে শুরু করেছে, যেন হাওয়া থেকে তৈরি হয়েছে। একটু আগেও ওখানে কিছু ছিল না। আরে কি করছেন কি মশাই? 3টে এক্ষুনি বেজে যাবে, তাড়াতাড়ি বসে পড়ুন। আমি তার কথায় কান না দিয়ে আরেকটু এগিয়ে গেলাম। তারপর সেটা টেনে নিয়ে গিয়ে ওই ফাঁসের তলায় দাঁড়িয়ে গলায় সেটা জড়িয়ে নিতে নিতে বললাম, সব কিছু মিথ্যে হয় না বোধহয়, সব কিছু চোখের ভুল, মনের ভুলও হয় না। 3টে যে বেজে গেছে মশাই, প্রতিদিন রাতে আমায় যে এখানে আসতে হয়, আর ঠিক 3টের সময় এই ফাঁসের দড়িটা গলায় দিয়ে আমাকে এখানে ঝুলে থাকতে হয়। সেদিন আমার পিস্তত বোনের দেশের বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছিলাম, কিন্তু বেরোনোর সময় বাড়িতে এমন অশান্তি হলো যে আমার বউ সাথে এলো না। শেষটায় আর সহ্য করতে না পেরে আমি একাই বেরিয়ে এলাম বাড়ি থেকে। ভেবেছিলাম মরে গেলেই বোধহয় নিস্তার মিলবে, কিন্তু মেলেনি। জানেন মশাই, কিন্তু নিস্তার আমি পাইনি। আত্মহত্যা মহা পাপ, জীবনের থেকে কোনোদিনও পালিয়ে বাঁচা যায় না। আমি ঝুলে পড়েছিলাম, তারপর থেকে প্রতিদিন রাতে আমায় এখানে আসতে হয়, জানেন। এক এক সময় এমন কাণ্ড ঘটিয়ে বসতো যে লজ্জায় আমি মাথা তুলে চাইতে পারতাম না। এই মনে হতে ট্রেনের জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে স্টেশনে নেমে পড়েছিলাম সেদিন রাত্রিবেলায়।
ঘরখানায় এসে আমি পড়েছিলাম। বলতে পারবো না কেনই বা এরকম করেছিলাম। প্রতি রাতে আমায় এখানে আসতে হয়। বড্ড একা লাগে জানেন, বড্ড একা লাগে। দেখতে হয় আমার জন্য এখানে কেউ এসেছে নাকি। অপেক্ষা করতে হয় রাত 3টে পর্যন্ত। তারপর এই দড়িটা এভাবে গলায় ঝুলিয়ে ঝুলে পড়তে হয় ফাঁস থেকে। সেদিন যখন আপনি এই জায়গায় খোঁজ পেয়ে প্রথমবার দিনের বেলাতেই জায়গাটা দেখতে আসেন, সেদিন থেকেই আপনার সঙ্গে সঙ্গে ছিলাম। বড্ড একা লাগে তো, আপনাকে সঙ্গী বানাতে পারলে ভালোই হয়। এই ভবানী বাবু, এখন বিশ্বাস হলো? এখন বিশ্বাস হলো তো ভূত আছে? নিজের চোখে দেখছেন যখন, এবার নিশ্চয়ই বিশ্বাস করবেন। ঘরের এক কোণ থেকে একটা দড়ি আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো ভবানী বাবুর দিকে। তারপর ঠিক সাপের মতো উঠতে লাগলো তার শরীর বেয়ে। তো একলা থাকতে ভবানী বাবু, এখন আপনি আমার সঙ্গী হলেন।